চ্যাপ্টার ৩২১ অ্যাপিয়ারেন্স অফ আ লিভিং পারসন। যে প্রদর্শনী কক্ষে রোজেলের ডায়েরি রাখা ছিল সেখানে থাকা মেশিনারি হাইভ মাইন্ডের দুজন সদস্য হঠাৎ করে একটা ঝনঝন শব্দ শুনতে পেল। একই সাথে তারা মাথা ঘুরিয়ে কাঁচের ডিসপ্লে কেসের উপরে থাকা ব্লকের তৈরি সিল্ড আর্টিফ্যাক্টের দিকে তাকাল। জাদুঘরের প্রথম তলার সেই ক্ষুদ্র জাদুঘর বিন্যাসের ভেতরে একটা ধূসর রঙের বিন্দু অনবরত জ্বলছিল আর নিভছিল। জাদুঘরের দোতলার অফিস এলাকায় ক্লাইন মোরেত্তি তখন একটা ভাসমান ভূতের মতো ছিল, যে একটা দেয়ালের পর আর একটা দেয়াল পার হয়ে সোজা সেই পুনরুদ্ধার করা স্টাডি রুমের ঠিক উপরে উঠছিল। তবে সে খুব বেশি জোরে উঠছিল না, বরং সে নিজের নিচের দিকে থাকা আগুনের স্ফুলিংটাকে অনুভব করতে থাকল আর দূরত্বের হিসাব রাখতে লাগল। যখন সরলরেখার দূরত্ব প্রায় ৩০ মিটারে পৌঁছাল তখন সে তার মায়াবী আর প্রায় স্বচ্ছ ডান হাতটা তুলল এবং কোনো শব্দ না করেই আঙুলে তুড়ি বাজাল। প্রথম তলার ওয়াশরুমে থাকা দেশলাইয়ের বাক্সটা একটা মৃদু শব্দ করে বিস্ফোরিত হল। তারপর একটা টকটকে লাল শিখা লাফিয়ে উঠে একটা কাগজের তোয়ালে, টবের গাছ আর কাঠের দরজায় আগুন ধরিয়ে দিল। আগুনটা তখনও খুব বেশি ছড়ায়নি, কিন্তু চমকে যাওয়ার জন্য এটাই যথেষ্ট ছিল। কাছাকাছি থাকা নিরাপত্তারক্ষীরা এই শব্দ শুনে সাথে সাথে সেদিকে ছুটে গেল। প্রথম তলার পুরো পরিস্থিতির উপর নজর রাখা সেই প্রদর্শনী কক্ষে থাকা মেশিনারি হাইভ মাইন্ডের দুজন সদস্য ঠিক একই সময় ক্ষুদ্র জাদুঘর বিন্যাসের মধ্যে আগুন দেখতে পেল এবং অবচেতনভাবেই সেদিকে ছুটে যেতে চাইল। এটা শুধু আগুন নেভানোর চেষ্টাই ছিল না, বরং তারা সেই ঝামেলা সৃষ্টিকারীকে ধরার জন্য প্রস্তুত ছিল। কিন্তু দুপা এগোতেই তারা থেমে গেল। তাদের ক্যাপ্টেনের নির্দেশের কথা মনে পড়ে গেল। পরিস্থিতি যাই হোক না কেন, এই প্রদর্শনী কক্ষ ছেড়ে যাবে না, রোজেলের নোটবুক ছেড়ে যাবে না। তারা একে অপরের দিকে তাকাল, তারপর সতর্ক দৃষ্টিতে হলের দুটো প্রবেশপথের দিকে তাকিয়ে নীরবে নিজেদের বিয়ন্ডার অস্ত্রগুলো বের করে আনল। চার্চ অব দ্য গড অফ স্টিম অ্যান্ড মেশিনারির বিয়ন্ডার হিসেবে তাদের কখনোই সরঞ্জামের কোনো অভাব ছিল না। ঠিক এই সময়ে ম্যাক্স লিভারমোর হাতে একটা লণ্ঠন নিয়ে প্রথম তলার বিভিন্ন প্রদর্শনী কক্ষে টহল দিচ্ছিল। সেও এই হইচই লক্ষ্য করেছিল এবং কিছু না ভেবেই সোজা সেই প্রদর্শনী কক্ষের দিকে ছুটে গেল যেখানে রোজেলের নোটবুক রাখা ছিল। অনুপ্রবেশকারীকে ধরার চেয়ে জিনিসপত্রের নিরাপত্তা নিশ্চিত করাটা তার কাছে বেশি জরুরি ছিল। তাছাড়া ম্যাক্স লিভারমোর বিশ্বাস করত যে অন্য পক্ষের উদ্দেশ্য যাই হোক না কেন, যতক্ষণ তারা জাদুঘরের প্রথম তলায় প্রবেশ করেছে এবং যে কোনো একটা হলে ঢুকেছে, ততক্ষণ তারা সেই সিল্ড আর্টিফ্যাক্টের প্রভাবে থাকবে এবং এত সহজে সেখান থেকে বের হওয়াটা মোটেও সোজা হবে না। বাইরে থেকে কোনো সাহায্য না পেলে অনুপ্রবেশকারী ভেতরেই আটকা পড়বে। এমনকি অনুপ্রবেশকারীর যদি কোনো সাহায্যকারীও থাকে, তবুও এই প্রভাব থেকে মুক্তি পেতে তাদের বেশ কিছুটা সময় লাগবে। একবার ভেতরে ঢুকে পড়লে তুমি ফাঁদে পড়া শিকারের মতোই হয়ে যাবে। ম্যাক্স লিভারমোর সর্বোচ্চ গতিতে ছুটল। অনেকগুলো প্রদর্শনী কক্ষ পার হওয়ার পর সে অবশেষে তার দুজন সঙ্গীর ছায়ামূর্তি দেখতে পেল। ঠিক সেই মুহূর্তে ক্লাইন মোরেত্তি যে জাদুঘরের দোতলায় ছিল, সে তার স্মৃতিতে থাকা নকশা অনুযায়ী দরজা আর দেয়ালগুলো পার হয়ে গিয়েছিল। সে ঠিক সেই পুনরুদ্ধার করা স্টাডি রুমের উপরে এসে পৌঁছেছিল। এর পরের কোনো কাজ করার জন্য তার মোটেও তাড়া ছিল না, বরং সে প্রথমে নিচের দিকে তাকাল। যেহেতু পাথরের মেঝেটা বেশ পুরু ছিল, তাই ক্লাইন মোরেত্তি পরিষ্কারভাবে নিশ্চিত হতে পারল না যে তার নিচে কারো উপস্থিতি বা আবেগের কোনো আভা আছে কিনা। সে শুধু তার দুই হাত দুপাশে ছড়িয়ে দিয়ে সামনের দিকে ঝুঁকে পড়ল এবং নিঃশব্দে মেঝের উপর শুয়ে পড়ল। তার সেই মায়াবী আর স্বচ্ছ শরীরটা দ্রুত মেঝের ভেতর মিলিয়ে গেল। প্রথম তলার ছাদ থেকে ঝুলতে থাকা স্ফটিকের ঝাড়বাতির উপর হঠাৎ করেই একটা অস্পষ্ট মানুষের মুখ ভেসে উঠল। সেই অদ্ভুত মুখটা উপর থেকে প্রদর্শনী কক্ষের দিকে তাকিয়ে রইল। তার চোখ দুটো অনবরত এদিক ওদিক ঘুরছিল আর জায়গার প্রতিটি কোণের দৃশ্য জরিপ করছিল। এখানে কোনো বিয়ন্ডার বা নিরাপত্তারক্ষী নেই। নিজের মনে বিড়বিড় করে ক্লাইন মোরেত্তি ছাদ ভেদ করে রোজেলের কাঁচ ঢাকা ডেস্কের সামনে নেমে এল। সে সেদিকে একবার তাকাল আর কোনো দ্বিধা না করেই দুই হাত বাড়িয়ে সৃজনশীলতার পাণ্ডুলিপির ভেতরে থাকা বুকমার্কটা আর বাচ্চাদের আঁকিবুকির মতো দেখতে বুকমার্কটা ধরে ফেলল। সে চাচ্ছিল যাতে জাদুকরী উপায়ে দৃশ্য পুনর্গঠন করতে পারে এমন কোনো শক্তিশালী বিয়ন্ডার জানতে না পারে যে সে আগে থেকেই জানত কোনো বুকমার্কটা অস্বাভাবিক। এর কারণ ছিল যাতে তদন্তকারী মিস অড্রে হোলকে সন্দেহ না করে যে কিনা শুধু একটা বুকমার্কই ছুঁয়েছিল। আজিকের তামার বাঁশির ক্ষমতাকে কাজে লাগিয়ে সে কাঁচের কেসটা ভেদ করে বুকমার্ক দুটোকে শক্ত করে ধরল, তারপর সেগুলোকে নিজের আত্মার শরীরের ভেতর মুড়িয়ে নিল। এই ধাপটা শেষ করার পর ক্লাইন মোরেত্তির মন শান্ত হয়ে গেল। তার ভেতরে আর কোনো স্পষ্ট স্নায়বিক চাপ বা দুশ্চিন্তা কাজ করছিল না। সে আবারও তার দুই হাত বাড়াল অন্য বুকমার্কগুলো ধরার জন্য। ওয়া 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 হঠাৎ করেই একটা বাচ্চার জোরালো আর তীক্ষ্ণ কান্নার শব্দ প্রদর্শনী কক্ষের ভেতরে প্রতিধ্বনিত হয়ে উঠল।
শব্দটা এতটাই মায়াবী ছিল যেন সেটা অনেক অনেক দূর থেকে ভেসে আসছিল। ক্লাইন মোরেত্তির শরীর শক্ত হয়ে গেল, চরম ঠান্ডার মুখে পড়া কোনো হ্রদের মতো সে হঠাৎ করেই যেন জমে গেল। নিজের এই আত্মার শরীরের অবস্থাতেও তাকে দেখে মনে হচ্ছিল যেন সে বরফে পরিণত হয়েছে। ওয়া আ ওয়া ওয়া আ বাচ্চার এই কান্নার সাথে সাথে কিছু সূক্ষ্ম কালো ফাটল ক্লাইন মোরেত্তিকে ঘিরে ধরল, ঠিক যেন একটা ভাঙা লোহার বেড়ার মতো। চোখের পলকে কালো ফাটলগুলোর একটা ফেটে খুলে গেল, আর ভেতর থেকে বেরিয়ে এলো রক্তের শিরায় ভরা একটা রক্তবর্ণ চক্ষুগোলক। চক্ষুগোলকটির ঠিক মাঝখানে ছিল একটা গভীর মণি, আর তার ভেতরে অসংখ্য ছোট ছোট সাদা রঙের পোকা কিলবিল করে হামাগুড়ি দিচ্ছিল। 1, 2, 3 কালো ফাটলগুলো একের পর এক খুলতে লাগল, আর শূন্যের মাঝে একে একে সেই অদ্ভুত রক্তবর্ণ চক্ষুগোলকগুলো প্রকাশ পেতে থাকল। তারা অত্যন্ত শীতল আর নির্দয়ভাবে ক্লাইন মোরেত্তির দিকে তাকিয়ে রইল। সেগুলো আবির্ভূত হওয়ার সাথে সাথেই তাদের চারপাশের সবকিছু একেবারে জমে গেল। এমনকি মায়াবী আত্মারাও সেগুলোর ভেতর দিয়ে প্রবেশ করতে পারল না। ক্লাইন মোরেত্তির জন্য আত্মার জগতের অস্তিত্ব অনুভব করাটাও কঠিন হয়ে পড়ল। অসীম উচ্চতায় থাকা সেই প্রায় স্বচ্ছ মূর্তিগুলোকে দেখতে তার বেশ কষ্ট হচ্ছিল। তার জন্য বিভিন্ন রং আর সেই চকচকে জাঁকজমকগুলো দেখতেও কষ্ট হচ্ছিল, যেগুলোর ভেতর নানা ধরনের জ্ঞান লুকিয়েছিল। তুমি শুধু বুকমার্কগুলোই কেন নিলে? একটা কোমল কিন্তু আবেগহীন নারী কণ্ঠ ক্লাইন মোরেত্তির কানে ভেসে এলো। সে জায়গাতেই জমে গেল এবং দেখতে পেল একটা লম্বা বুককেস, যেটা দুটো স্তরে ভাগ করা ছিল। উপরের স্তরটা প্রায় ছাদ পর্যন্ত ছুঁয়ে ফেলেছিল, আর অসংখ্য বইয়ের চারপাশে একটা সিঁড়ি এবং একটা হাঁটার রাস্তা ছিল। সিঁড়ির একদম উপরে অন্ধকারের চাদরে মোড়া একটা মূর্তি বসেছিল। সেই মূর্তির পায়ে কালো চামড়ার বুট জুতো পরা ছিল, আর পা দুটো কাঠের সিঁড়ি থেকে শূন্যের মাঝে ঝুলছিল। আমি আসলে তার অস্তিত্ব মোটেও টের পাইনি। সে কি মাশিনারি হাইভ মাইন্ড এর কোনো শক্তিশালী কেউ? না, সে হয়তো কোনো হাই সিকোয়েন্স বিয়ন্ডার। ক্লাইন মোরেত্তি কোনো উত্তর দিল না, বরং সে নিজের চোখ দুটো সরু করল। তুমি শুধু বুকমার্কগুলোই কেন নিলে? তুমি কোথা থেকে শিখলে যে শুধু বুকমার্কগুলোই নিতে হবে? মূর্তিটা আরও একবার জিজ্ঞেস করল। তার সেই কোমল কণ্ঠের মাঝে একটু কঠোরতার আভাস ছিল, আর তাকে ঘিরে থাকা রক্তবর্ণ চক্ষুগোলকগুলো খুব দ্রুত বড় হতে লাগল, যেন সেগুলো পুরো জায়গাটা দখল করে নিতে চাইছিল। তার কথা শেষ হওয়ার আগেই ক্লাইন মোরেত্তির মুখে একটা চওড়া হাসি ফুটে উঠল। তার সেই মায়াবী প্রায় স্বচ্ছ শরীরটার সাথে সাথেই অদৃশ্য হয়ে গেল। তার কোনো হদিশই আর রইল না। এমনকি আজিকের তামার বাঁশি আর তার আত্মার শরীরে মোড়ানো সেই বুকমার্ক দুটো উধাও হয়ে গেল। ধূসর কুয়াশার উপরে সেই জাঁকজমকপূর্ণ প্রাচীন প্রাসাদের ভেতরে দীর্ঘ দাগযুক্ত টেবিলের একদম মাথায় ক্লাইন মোরেত্তির শরীরটা হঠাৎ করেই ভেসে উঠল। সে চেয়ারের পেছনে হেলান দিল এবং মৃদু হেসে বলল, ভাগ্যিস, আমি প্রস্তুত ছিলাম। তার আত্মার শরীরের এই অবস্থাটা তার কোনো বিয়ন্ডার ক্ষমতার অংশ ছিল না। এটা তার ভৌত শরীর এবং আত্মার শরীরের মধ্যকার কোনো রূপান্তর থেকে তৈরি হয়নি। এটা ছিল নিজের করা আচারের মাধ্যমে নিজেকেই সমন করার ফল। আর এই আচারের শক্তিটা এসেছিল ওই ধূসর কুয়াশার উপরের রহস্যময় জায়গাটা থেকে। এটা এর বিশেষ প্রকৃতি থেকেই উদ্ভূত হয়েছিল। তাই যতক্ষণ ক্লাইন মোরেত্তি সফল হচ্ছিল, ততক্ষণ তাকে পালিয়ে যাওয়ার চেষ্টাও করতে হতো না। সরাসরি এই সমন প্রক্রিয়াটা শেষ করে দিলেই সে ধূসর কুয়াশায় ফিরে আসতে পারবে এবং এখান থেকে মুহূর্তের মধ্যেই বাস্তব জগতে তার নিজের শরীরে ফিরে যেতে পারবে। যেহেতু ধূসর কুয়াশার উপরের এই জায়গাটা শাশ্বত প্রজ্বলিত সূর্য এবং ট্রু ক্রিয়েটারের মতো দেবতাদের শক্তিকেও আটকে দিতে পারত, তাই ক্লাইন মোরেত্তি বিশ্বাস করত যে দেবতাদের কোনো হস্তক্ষেপ ছাড়া এই সমন প্রক্রিয়া কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না। যতক্ষণ না শত্রু তার আত্মার শরীরটাকে মেরে ফেলছে বা তাকে সাথে সাথে অজ্ঞান করে দিচ্ছে, ততক্ষণ ক্লাইন মোরেত্তির পালিয়ে যাওয়ার পুরো আত্মবিশ্বাস ছিল। এটাই ছিল সেই কারণ যার জন্য সে আত্মার শরীর নিয়ে জাদুঘর পর্যন্ত এতটা দীর্ঘ পথ পাড়ি দিতে চায়নি। যত বেশি সময় ব্যয় হতো, তত বেশি অনিশ্চয়তা তৈরি হতো। জানালা দিয়ে যখন ম্লান আর গাঢ় লাল রঙের চাঁদের আলো এসে পড়ল, তখন বইয়ের তাকগুলোর মাঝে সিঁড়িতে বসে থাকা সেই সিঁড়ির উপরের মহিলার নিঃশব্দে ডেক্সটার দিকে তাকিয়ে রইল। সে ঠিক সেই জায়গাটার দিকে তাকাল যেখানে একটু আগেও ক্লাইন মোরেত্তি ছিল। চারপাশের সেই বাচ্চার কান্না আর রক্তবর্ণ চক্ষুগোলকগুলো একের পর এক উধাও হয়ে গিয়েছিল। বেশ অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর সিঁড়ির উপরটা হঠাৎ করেই ফাঁকা হয়ে গেল, যেন সেখানে আগে কখনোই কেউ ছিল না। যে প্রদর্শনী কক্ষে রোজেলের ডায়েরি রাখা ছিল, সেখানে ম্যাক্স লিভারমোর তার দলের 2 সদস্যকে বলল, এই জায়গাটা ভালো করে নজরে রাখো। আমি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করতে যাচ্ছি। সে নিশ্চয়ই এখনও সিল্ড আর্টিফ্যাক্টের ক্ষমতার কারণে প্রথম তলার কোথাও আটকা পড়ে আছে। কথাটা বলার সময় সে সিল্ড আর্টিফ্যাক্ট অর্থাৎ জাদুঘরের প্রথম তলার সেই ক্ষুদ্র জাদুঘর বিন্যাসের দিকে তাকাল,
যাতে সে সেই লাল বিন্দুটা খুঁজে বের করতে পারে যেটা অনুপ্রবেশকারীকে নির্দেশ করে এবং তার অবস্থান নিশ্চিত করতে পারে। কিন্তু সে যতভাবেই দেখুক আর গুনুক না কেন, কিছু একটা যেন ঠিক মনে হচ্ছিল না। মানুষের সংখ্যা মোটেও বাড়েনি। এটা ম্যাক্স লিভারমোর নিজের জায়গাতেই জমে গেল। 18 নম্বর কিংস অ্যাভিনিউ, কোনো এক ধনী ব্যবসায়ীর স্টোরেজ রুমের ভেতর। ক্লাইন মোরেত্তির চোখ দুটো আবারও উজ্জ্বল হয়ে উঠল, আর তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সে বুকমার্ক দুটো আর আজিকের তামার বাঁশিটা সেই ধূসর কুয়াশার উপরেই রেখে এসেছিল, এবং নিজের শরীরে ফিরে আসতে সে একটুও সময় নষ্ট করেনি। মোমবাতিগুলো নিভিয়ে আর আচারের কাজ শেষ করে ক্লাইন মোরেত্তি পুরো জায়গাটা পরিষ্কার করল। সে একটা বিশেষ উপায়ে বানানো ওষুধ ব্যবহার করল, যাতে আচারের কাজে ব্যবহার করা হোলি নাইট পাউডার আর এসেনশিয়াল অয়েলগুলোর গন্ধ দূর করা যায়। এই সব কিছু করার পর সে আধ্যাত্মিকতার দেয়ালটা সরিয়ে নিল, যাতে বাতাস এসে বাকি চিহ্নগুলো উড়িয়ে নিয়ে যেতে পারে। এরপর সে তার মাস্টার কি বের করে আনল। বেশ কিছুটা দূরের একটা ভাড়ার ঘোড়ার গাড়িতে ওঠার আগে এই দালানগুলোর ভেতর দিয়ে যাওয়ার পরিকল্পনা করল সে। পথ হারিয়ে আবার রয়্যাল মিউজিয়াম বা কোনো নির্দিষ্ট চার্চের দিকে যাতে চলে না যায়, তাই সে নিজের ছড়িটা ব্যবহার করে দিক ঠিক করে নিল। এরপর ক্লাইন মোরেত্তি বেশ দ্রুত পায়ে হাঁটা শুরু করল, আর পথে পড়া দেয়াল ও দরজাগুলো সে মাস্টার কি ব্যবহার করে খুলতে লাগল। কিছুক্ষণ সোজা পথে হাঁটার পর হঠাৎ করেই তার মনে হল যেন সে নিজের অবস্থানটা আর ঠিক করতে পারছে না। আর দুটো দালান পার হলেই আমি বাইরে বেরিয়ে যাব। আমি যদি আর কিংস অ্যাভিনিউতে না থাকি, তাহলে আমি একটা ভাড়ার ঘোড়ার গাড়ি নেব, নাকি আরেকবার ডিভিনেশন করব? বাসায় ফেরার সাথে সাথেই আমি কার্ড অফ ব্লাসফেমি নিয়ে গবেষণা শুরু করব। ক্লাইন মোরেত্তি খুব দ্রুত নিজের মনস্থির করে ফেলল। সে সাধারণ গড়নের সেই পিতলের চাবিটা দেয়ালের গায়ে রাখল এবং হালকা করে ঘোরাল। যখন নিরাকার ঢেউগুলো ছড়িয়ে পড়ল, সে এসে পৌঁছাল বারান্দাওয়ালা একটা পাশের দালানে। ঠিক এই মুহূর্তে রক্তের একটা কড়া দুর্গন্ধ নাকে আসতেই তার নাকটা কুঁচকে গেল। রক্তের এত কড়া গন্ধ! ক্লাইন মোরেত্তি ভ্রু কুঁচকাল। সে মাথা তুলে তাকাল এবং দেখতে পেল তার সামনের বসার ঘরে একটা অঙ্গহানি করা মহিলা শিকার শুয়ে আছে। সেই অঙ্গহানি করা মহিলা শিকারের চেহারায় তীব্র ব্যথার ছাপ ফুটেছিল। তার পেটের কাছে একটা বিশাল ক্ষত ছিল, আর মনে হচ্ছিল যেন তার শরীরের ভেতরের অঙ্গপ্রত্যঙ্গগুলো সব উধাও হয়ে গেছে। ঠিক সেই সময়ই ক্লাইন মোরেত্তি কিছু গঙানির শব্দ শুনতে পেল।